এখন পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্রের ৩য় পত্র। আমরা সেদিন ফ্যান্সি বলে অর্থাৎ ছদ্মবেশী নাচে গিয়েছিলেন। কত মেয়ে পুরুষ নানা রকম সেজেগুজে সেখানে নাচতে গিয়েছিল। প্রকাণ্ড ঘর, গ্যাসের আলোয় আলোকাকীর্ণ, চারদিকে ব্যান্ড বাজছে, ৬০০-৭০০ সুন্দরী সুপুরুষ। ঘরে ন স্থানং তিল ধারয়েত, চাঁদের হাট তো তাকেই বলে। এক একটা ঘরে দলে দলে স্ত্রী পুরুষে হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নাচ আরম্ভ করেছে, যেন জোড়া জোড়া পাগলের মতো। এক একটা ঘরে এমন ৭০-৮০ জন যুগল মূর্তি, এমন ঘেঁষাঘেঁষি যে কে কার ঘাড়ে পড়ে তার ঠিক নেই। একটা ঘরে শ্যাম্পেনের কুরুক্ষেত্র পড়ে গিয়েছে, মদ্য মাংসের ছড়াছড়ি, সেখানে লোকারণ্য। এক একটা মেয়ের নাচের বিরাম নেই, ২-৩ ঘন্টা ধরে ক্রমাগত তার পা চলছে। একজন মেম তুষার কুমারী সেজে গিয়েছিলেন, তার সমস্তই শুভ্র, সর্বাঙ্গে পুঁতির সজ্জা, আলোতে ঝকমক করছে। একজন মুসলমানিনী সেজেছিলেন, একটা লাল ফুলো ইজের উপরে একটা রেশমের পেশোয়াজ, মাথায় টুপির মতো। এ কাপড়ে তাকে বেশ মানিয়ে গিয়েছিল। একজন সেজেছিলেন আমাদের দিশি মেয়ে, একটা শাড়ি আর একটা কাঁচুলি তার প্রধান সজ্জা, তার উপরে একটা চাদর, তাতে ইংরেজি কাপড়ের চেয়ে তাকে ঢের ভালো দেখাচ্ছিল। একজন সেজেছিলেন বিলিতি দাসী। আমি বাংলার জমিদার সেজেছিলেন, জরি দেওয়া মখমলের কাপড়, জরি দেওয়া মখমলের পাগড়ি প্রভৃতি পরেছিলেন। আমাদের মধ্যে ব্যক্তিবিশেষ অযোধ্যার তালুকদার সেজে গিয়েছিলেন, সাদা রেশমের ইজের জরিতে খচিত, সাদা রেশমের চাপকান, সাদা রেশমের জোব্বা, জরিতে ঝকমকায়মান পাগড়ি, জরির কোমরবন্ধ, তার সজ্জা। অযোধ্যার তালুকদারেরা যে এই রকম কাপড় পরে তা হয়তো নয়, কিন্তু ধরা পড়বার কোনো সম্ভাবনা ছিল না। আমাদের মধ্যে এক ব্যক্তি আফগান সেনাপতি সেজেছিলেন। গত মঙ্গলবারে আমরা এক ভদ্রলোকের বাড়িতে নাচের নিমন্ত্রণে গিয়েছিলেন। সন্ধেবেলায় কোথাও নিমন্ত্রণে যেতে হলে শীতের জন্য সচরাচর মোটা কাপড় পরতে হয়, কিন্তু ইভিনিং পার্টি প্রভৃতিতে পাতলা কালো বনাতের কাপড় পরাই রীতি। সান্ধ্য পরিচ্ছদের কামিজটি একেবারে নিষ্কলঙ্ক ধবধবে সাদা হওয়া চাই, তার উপরে প্রায় সমস্ত বুক খোলা এক বনাতের ওয়েস্টকোট, কালো ওয়েস্টকোটের মধ্যে সাদা কামিজের সুমুখ দিকটা বেরিয়ে থাকে, গলায় সাদা ফিতে বাঁধা। সকলের উপর একটি টেলকোট, টেলকোটের সম্মুখ দিয়ে কোমর পর্যন্ত কাটা। আমাদের চাপকান প্রভৃতি পোশাকগুলি যেমন হাঁটু পর্যন্ত পরে, এ তা নয়। এর সম্মুখ দিকটার সীমা কোমর পর্যন্ত, কিন্তু পিছন দিকটা কাটা নয়, সুতরাং কতকটা লেজের মতো ঝুলতে থাকে। ইংরেজদের অনুকরণে এই লেজকোট পরতে হলো। নাচ পার্টিতে যেতে হলে হাতে একজোড়া সাদা দস্তানা পরা চাই, কারণ যে মহিলাদের হাতে হাত দিয়ে নাচতে হবে, খালি হাত লেগে তাদের হাত ময়লা হয়ে যেতে পারে, কিংবা তাদের হাতে যদি দস্তানা থাকে সেটা ময়লা হবার ভয় আছে। অন্য কোনো জায়গায় লেডিদের সঙ্গে শেক হ্যান্ড করতে গেলে হাতের দস্তানা খুলে ফেলতে হয়, কিন্তু নাচের ঘরে তার উল্টো। যা হোক, আমরা তো 9:30টার সময় তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তখনও নাচ আরম্ভ হয়নি। ঘরের দুয়ারের কাছে গৃহকর্ত্রী দাঁড়িয়ে আছেন। তিনি বিশেষ পরিচিতদের সঙ্গে শেক হ্যান্ড করছেন, অপরিচিতদের প্রতি শিরকম্পন ও সকলকে অভ্যর্থনা করছেন। এ গোঁড়াদের দেশে নিমন্ত্রণ সভায় গৃহকর্তার বড় উঁচু পদ নেই। তিনি সভায় উপস্থিত থাকুন বা শয়নগৃহে নিদ্রাদিন, তাতে কারও বড় কিছু এসে যায় না। আমরা ঘরে প্রবেশ করলেন। গ্যাসের আলোয় ঘর উজ্জ্বল, শত শত রমণীর রূপের আলোকে গ্যাসের আলো ম্রিয়মান। রূপের উৎসব পড়ে গিয়েছে। ঘরের ভিতরে প্রবেশ করবা মাত্রই চোখে ধাঁধা লেগে যায়।
ঘরের এক পাশে পিয়ানো, বেহালা, বাঁশি বাজছে। ঘরের চারিধারে কৌচ, চৌকি সাজানো। ইতস্তত দেয়ালের আয়নার উপর গ্যাসের আলো ও রূপের প্রতিবিম্ব পড়ে ঝকমক করছে। নাচবার ঘরের মেঝে কাঠের, তার উপর কার্পেট প্রভৃতি কিছু পাতা নেই। সে কাঠের মেঝে এমন পালিশ করা যে পা পিছলে যায়। ঘর যত পিছল হয় ততই নাচবার উপযুক্ত হয়, কেননা পিছল ঘরে নাচের গতি সহজ হয়, পা কোনো বাধা পায় না, আপনা আপনি পিছলে আসে। ঘরের চারিদিকে আশেপাশে যে সকল বারান্দার মতো আছে তাই একটু ঢেকে ঢুকে গাছপালা দিয়ে দু একটি কৌচ চৌকি রেখে তাকে প্রণয়ীদের কুঞ্জ নামে অভিহিত করা হয়েছে। সেইখানে নাচে শ্রান্ত হয়ে বা কোলাহলে বিরক্ত হয়ে যুবক যুবতী নিরিবিলি মধুর আলাপে মগ্ন থাকতে পারেন। ঘরে ঢোকবার সময় সকলের হাতে সোনার অক্ষরে ছাপা একখানি কাগজ দেওয়া হয়। সেই কাগজে কি কি নাচ হবে তাই লেখা থাকে। ইংরেজি নাচ দুই শ্রেণীতে বিভক্ত করা যায়। একরকম হচ্ছে স্ত্রী পুরুষে মিলে ঘুরে ঘুরে নাচা, তাতে কেবল দুজন লোক একসঙ্গে নাচে। আর এক রকম নাচে চারটি জুড়ি নর্তক নর্তকী চতুষ্কোণ হয়ে সুমুখাসুমুখী দাঁড়ায় ও হাত ধরাধরি করে নানা ভঙ্গিতে চলাফেরা করে বেড়ায়। কোনো কোনো সময় 4 জুড়ি না হয়ে 8 জুড়িও হয়। ঘুরে ঘুরে নাচকে রাউন্ড ড্যান্স বলে ও চলাফেরা করে নাচার নাম স্কোয়ার ড্যান্স। নাচ আরম্ভ হবার পূর্বে গৃহকর্ত্রী মহিলা ও পুরুষদের মধ্যে আলাপ করিয়ে দেন, অর্থাৎ পুরুষ অভ্যাগতকে সঙ্গে করে কোনো এক অভ্যাগত মহিলার কাছে নিয়ে গিয়ে বলেন, মিস অমুক, ইনি মিস্টার অমুক। অমনি মিস ও মিস্টার শিরঃ কম্পন করেন। কোনো মিসের সঙ্গে পরিচয় হবার পর নাচবার ইচ্ছে করলে পকেট থেকে সেই সোনার জলে ছাপানো প্রোগ্রামটি বের করে তাকে জিজ্ঞাসা করতে হয়, আপনি কি অমুক নৃত্যে বাগদত্তা হয়ে আছেন? তিনি যদি না বলেন তাহলে তাকে বলতে হবে, তবে আমি কি আপনার সঙ্গে নাচবার সুখভোগ করতে পারি? তিনি থ্যাংক ইউ বললে বোঝা যাবে কপালে তার সঙ্গে নাচবার সুখ আছে। অমনি সেই কাগজটিতে সেই নাচের পাশে তার নাম এবং তার কাগজে আবেদনকারীর নাম লিখে দিতে হয়। নাচ আরম্ভ হলো। ঘুর ঘুর ঘুর। একটা ঘরে মনে করো 40-50 জুড়ি নাচছে। ঘেঁষাঘেঁষি, ঠেলাঠেলি, কখনো বা জুড়িতে জুড়িতে ধাক্কাধাক্কি, তবু ঘুর ঘুর ঘুর। তালে তালে বাজনা বাজছে, তালে তালে পা পড়ছে, ঘর গরম হয়ে উঠেছে। একটা নাচ শেষ হলো, বাজনা থেমে গেল। নর্তক মহাশয় তাঁর শ্রান্ত সহচরীকে আহারের ঘরে নিয়ে গেলেন। সেখানে টেবিলের উপর ফল মূল, মিষ্টান্ন, মদিরার আয়োজন। হয়তো আহার পান করলেন, না হয় দুজনে নিভৃত কুঞ্জে বসে রহস্যালাপ করতে লাগলেন। আমি নতুন লোকের সঙ্গে বড় মিলেমিশে নিতে পারি নে। যে নাচে আমি একেবারে সুপণ্ডিত, সে নাচেও নতুন লোকের সঙ্গে নাচতে পারি নে। সত্যি কথা বলতে কি, নাচের নেমন্তন্নগুলো আমার বড় ভালো লাগে না। যাদের সঙ্গে বিশেষ আলাপ আছে তাদের সঙ্গে নাচতে মন্দ লাগে না। যেমন তাস খেলবার সময় খারাপ জুড়ি পেলে তারপরে তার দলের লোক চটে যায়, তেমনি নাচের সময় খারাপ জুড়ির পরে মেয়েরা ভারী চটে যায়। আমার নাচের সহচরী বোধহয় নাচার সময় মনে মনে আমার মরণ কামনা করেছিলেন। নাচ ফুরিয়ে গেল, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, তিনিও নিস্তার পেলেন। প্রথমে নাচের ঘরে ঢুকেই আমি একেবারে চমকে উঠেছিলেন। দেখি যে শত শ্বেতাঙ্গিনীদের মধ্যে আমাদের একটি ভারতবর্ষীয়া শ্যামাঙ্গিনী রয়েছেন। দেখেই তো আমার বুকটা একেবারে নেচে উঠেছিল। তার সঙ্গে কোনো মতে আলাপ করবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। কতদিন শ্যামলা মুখ দেখিনি, আর তার মুখে আমাদের বাঙালি মেয়েদের ভালো মানুষই নম্র ভাব মাখানো। আমি অনেক ইংরেজ মেয়েদের মুখে ভালো মানুষই নরম ভাব দেখেছি, কিন্তু এর সঙ্গে তার কি একটা তফাৎ আছে বলতে পারিনি। তার চুল বাঁধা আমাদের দেশের মতো, সাদা মুখ আর উগ্র অসংকোচ সৌন্দর্য দেখে দেখে আমার মনটা ভিতরে ভিতরে বিরক্ত হয়ে গিয়েছিল। এতদিনে তাই বুঝতে পারলেন। হাজার হোক, ইংরেজ মেয়েরা সম্পূর্ণ আলাদা জাত।
আমি এতদূর ইংরেজি কায়দা শিখিনি যে তাদের সঙ্গে বেশ খোলাখুলিভাবে কথাবার্তা কইতে পারি। পরিচিত বাঁধিগতের সীমা লঙ্ঘন করতে সাহস হয় না। আজ ব্রাইটনের অনেক তপস্যার ফলে সূর্য উঠেছেন। এদেশে রবি যেদিন মেঘের অন্তপুর থেকে বের হন, সেদিন একটি লোকও কেউ ঘরে থাকে না। সেদিন সমুদ্রের ধারে বেড়াবার রাস্তায় লোক কিলবিল করতে থাকে। এদেশে যদিও বাড়ির ভিতর নেই, তবু এদেশের মেয়েরা যেমন অসূর্যম পোষ্যরূপা, এমন আমাদের দেশে নয়। 8:30টার কমে আমাদের বিছানা থেকে ওঠা হয় না। 6টার সময় বিছানা থেকে উঠলে এখানকার লোকেরা আশ্চর্য হয়। তারপরে উঠেই আমি রোজ ঠান্ডা জলে স্নান করি। এদেশে যাকে স্নান বলে, আমি সেরকম স্নানের বিড়ম্বনা করি নে। আমি মাথায় জল ঢেলে স্নান করি, গরম জল নয়, এখানকার এই বরফের মতো ঠান্ডা জল। 9টার সময় আমাদের খাবার আসে। এখানকার 9টা আর সেখানকার 6টা সমান। আমাদের আর একটি খাওয়া 1:30টার সময়, সেইটি প্রধান খাওয়া, মধ্যাহ্নভোজন। মধ্যে একবার চা রুটি প্রভৃতি আসে। তারপরে রাত 8টার সময় আরেকটি সুপ্রশস্ত ভোজনের আয়োজন হয়ে থাকে। এই রকম আমাদের দিনের প্রধান বিভাগগুলি খাওয়া নিয়ে। অন্ধকার হয়ে আসছে। 4টে বাজে বলে। 4টে বাজলে পরে আলো না জ্বেলে পড়া দুষ্কর। এখানে প্রকৃতপক্ষে 9টার সময় দিন আরম্ভ হয়, কেননা গড়ে রোজ 8টার কমে ওঠা হয় না। তারপর আবার বৈকাল 4টের সময়েই এখানকার দিনের আলো নিভে যায়। দিনগুলো যেন 10টা 4টে আপিস করতে আসে। ট্যাঙ্ক ঘড়ির ডালা খুলতে খুলতেই এদেশে দিন চলে যায়। এখানকার রাত্রির তেমনি ঘোড়ায় চড়ে আসে আর পায়ে হেঁটে ফেরে। মেঘ, বৃষ্টি, বাদল, অন্ধকার, শীত, এ আর এক দণ্ডের তরে ছাড়া নেই। আমাদের দেশে যখন বৃষ্টি হয় তখন মুষলধারে বৃষ্টির শব্দ, মেঘ, বজ্র, বিদ্যুৎ, ঝড়, তাতে একটা কেমন উল্লাসের ভাব আছে। এখানে তা নয়। টিপটিপ করে সেই একঘেয়ে বৃষ্টি ক্রমাগতই অতি নিঃশব্দ পদসঞ্চারে চলছে তো চলছেই। রাস্তায় কাদা, পত্রহীন গাছগুলো স্তব্ধভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। কাঁচের জানলার উপর টিপটিপ করে জল ছিটিয়ে পড়ছে। আমাদের দেশে স্তরে স্তরে মেঘ করে। এখানে আকাশ সমতল। মনে হয় না যে মেঘ করেছে। মনে হয় কোনো কারণে আকাশের রঙটা ঘুলিয়ে গিয়েছে। সমস্তটা জড়িয়ে স্থাবর জঙ্গমের একটা অবসন্ন মুখশ্রী। লোকের মুখে সময়ে সময়ে শুনতে পাই বটে যে কাল বজ্র ডেকেছিল, কিন্তু বজ্রের নিজের এমন গলার জোর নেই যে তার মুখ থেকেই সে খবরটা পায়। সূর্য তো এখানে গুজবের মধ্যে হয়ে পড়েছে। যদি অনেক ভাগ্য বলে সকালে উঠে সূর্যের মুখ দেখতে পায়, তবে তখনই আবার মনে হয় এমন দিন না রবে তা জানো। দিনে দিনে শীত খুব ঘনিয়ে আসছে। লোকে বলছে কাল পরশুর মধ্যে হয়তো আমরা বরফ পড়া দেখতে পাব। তাপমান যন্ত্র 30 ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে। সেই তো হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। অল্প স্বল্প ফ্রস্ট দেখা দিয়েছে। রাস্তার মাটি খুব শক্ত, কেননা তার মধ্যে যা জল ছিল সমস্ত জমাট হয়ে গিয়েছে। রাস্তার মাঝে মাঝে কাঁচের টুকরোর মতো শিশির খুব শক্ত হয়ে জমেছে। 2-1 জায়গায় ঘাসের মধ্যে কে যেন চুন ছড়িয়ে দিয়েছে। বরফের এই প্রথম সূত্রপাত। খুব শীত পড়েছে। এক এক সময় হাত পা এমন ঠান্ডা হয়ে যায় যে জ্বালা করতে থাকে। সকালে লেপ থেকে বেরোতে ভাবনা হয়। আমাদের দিশি কাপড় দেখে রাস্তার এক একজন সত্যি সত্যি হেসে ওঠে। এক একজন এত আশ্চর্য হয়ে যায় যে তাদের আর হাসবার ক্ষমতা থাকে না। কত লোক হয়তো আমাদের জন্য গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গিয়েছে। প্যারিসে আমাদের গাড়ির পিছনে পিছনে একদল স্কুলের ছোকরা চিৎকার করতে করতে ছুটেছিল। আমরা তাদের সেলাম করলেন। এক একজন আমাদের মুখের উপর হেসে ওঠে। এক একজন চেঁচাতে থাকে, জ্যাক, লুক অ্যাট দি ব্ল্যাকিস।